সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাসায় আওয়ামী লীগের নাশকতার 985 কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল র্যাব সদস্য। 1500 কোটি টাকায় হাসিনাকে দেশে আসার অফার করল সেনাপ্রধান ওয়াকার। হাসিনার সাথে কথা বলার ফোন আলাপ ফাঁস হয়ে গেল এবং সাথে সাথে সেনাপ্রধানকে বহিষ্কার করে দিল ডাক্তার ইউনুস। সেনাপ্রধান দেশ ছেড়ে পালাতে গিয়ে গ্রেফতার হল। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স সেনাপ্রধান ওয়াকারের বাসা থেকে 1500 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আক্তার হোসেন বলেন, সাবেক এই কর্মকর্তার বিষয়ে দুদকে একটি অনুসন্ধান চলমান ছিল। 23 নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা যৌথ বাহিনীর সহযোগিতায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে 1500 কোটি 45 লাখ টাকা উদ্ধার করে দুদক। দুদক সূত্র জানায়, সাবেক এই সেনা কর্মকর্তা রাজধানীর ক্যান্টনমেন্টের বাসায় বৃহস্পতিবার রাত 11টা থেকে ভোর 3টে পর্যন্ত অভিযান চালিয়ে ওই পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। তবে এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আরেকটি সূত্র জানায়, সাইফুল আলমকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের খবর আগেই জানতে পেরে তিনি বিপুল পরিমাণ টাকা গাড়িতে তুলে বাসা থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু সময়ের অভাবে এক পর্যায়ে গাড়িতে তোলা টাকা ফেলেই তিনি পালিয়ে যান। অভিযানে যাওয়া যৌথ বাহিনীর সদস্যরা গাড়িতে টাকার অবস্থান নিশ্চিত হয়ে তা জব্দ করতে থানা পুলিশকে খবর দেন, কিন্তু পুলিশ টাকা জব্দ করতে অস্বীকৃতি জানায়। পরে দুদক গিয়ে টাকা জব্দ করে। রবিবার দুদকের হেফাজতে থাকা উদ্ধার করা টাকা ও জব্দ করা আলামত আদালতে উপস্থাপন করা হয়। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে। দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায়। এর আগে 11ই সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো। ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন, এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না। আর শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে, আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন, তার উত্তর মেলে এই একটি লাইনে, যেখানে তিনি বলছেন, মানে আদৌ এক্সটার্নাল প্রেশার, বাইরের কোনো চাপ ছিল কিনা এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না। তার মানে ওয়াকারুজ্জামান কার সিদ্ধান্তে কাজ করছিলেন, কার চাপে কাজ করছিলেন, আদৌ কারো চাপে কাজ করছিলেন কিনা এ বিষয়টা শেখ হাসিনা জানেন না, পরিষ্কার করে বললেন। বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে শেখ হাসিনা যখন একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন, তখন ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18কে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটিকে বিস্ফোরক না বলে কোনো উপায় নাই। কারণ শেখ হাসিনার সঙ্গে বেশিরভাগ সাক্ষাৎকারগুলোতেই যখন আলোচনা, প্রশ্ন, এগুলো মূলত তার আসন্ন বিচারের রায় বা যে প্রক্রিয়ায় বিচার চলছে তা নিয়ে, ইউনূস সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেসব বিষয়ে তার মতামত প্রসঙ্গে ঘুরপাক খেয়েছে এবং এ ধরনের প্রশ্নই বারবার করা হয়েছে যে শেখ হাসিনা ফিরবেন কিনা, কি তার রাজনৈতিক পরিকল্পনা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে। CNN নিউজ 18-এ মনোজ গুপ্তর নেওয়া এই সাক্ষাৎকারটিতে সাংবাদিক সরাসরি আলোচনাটিকে নিয়ে গেছেন আসলে 5ই আগস্ট কোন প্রেক্ষিতে, কোন পরিপ্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো। ওয়াকারুজ্জামান সরাসরি প্রশ্ন করা হয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তখন কি ভূমিকা ছিল, সামরিক এবং বেসামরিক একটি পক্ষের মধ্যে একটা ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র তিনি দেখেন কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে কি ভূমিকা ছিল, চীনের কি ভূমিকা ছিল, ভারত কিভাবে তার ভারতে অবস্থানের বিষয়টি দেখছে, এমন সব প্রশ্ন।
আমাদের প্রত্যেকেরই ভীষণ একটা কৌতূহলের জায়গা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন কিনা। আমি বরাবর বলে এসেছি এটা একটা পরিষ্কার সামরিক অভ্যুত্থানের ঘটনা। 3 তারিখেই সেনাপ্রধান ওয়াকার বলে দিয়েছিলেন যে তিনি আর শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে চলবেন না। মানে তিনি বলে দেন নাই কাউকে, তিনি এ বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন তার জুনিয়র অফিসারদের সঙ্গে সেনা সদরের এক দরবারে, আর সে খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপরেও শেখ হাসিনার সঙ্গে শীর্ষ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে যেসব বৈঠক, সে সময়ের পরিস্থিতি সামাল দেওয়ার যেসব বৈঠক, সেসবে ঠিকই যোগ দিয়ে যাচ্ছিলেন, শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে যাচ্ছিলেন। এমনকি 4 তারিখ গভীর রাত পর্যন্ত 5 তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে ঠেকানো হবে সে বৈঠকেও উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু 5 তারিখ সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি কোনো এলাকায় ঠেকায় না, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার বাহিনীকে প্রহরায় রাখার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ঢাকাকে আরো বেশি সুরক্ষিত রাখতে। সেই পয়েন্টগুলো থেকেই, যেমন উত্তরা সহ সেই পয়েন্টগুলো থেকেই তিনি সেনাবাহিনীর প্রহরা উঠিয়ে নেন এবং মানুষের ঢল ঢুকতে দেন। আর অন্যদিকে 4 তারিখ শেখ হাসিনার সঙ্গে গণভবনে বসে যখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে 5 তারিখের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বৈঠক চলছে, তার পরপরই নিজের বাড়িতে ফিরে, মানে সেনা ভবনে ফিরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন। খালেদা জিয়ার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবরের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক দলগুলোকে 5 তারিখ সকাল দুপুর নাগাদই সেনাবাহিনীর সদর দফতরে সেনাপ্রধানের দফতরে নিয়ে আসার জন্য আহ্বান জানান। তার মানে 5 তারিখ ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে গেলেন, আমি আপনাদের সঙ্গে জিএম কাদের, যিনি সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন, তার সাক্ষাৎকার, গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার এবং অন্যান্য সূত্র, প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেনাপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে আমি আপনাদেরকে এরকম একটা পরিস্থিতি হাজির করেছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর একটি বিমানে করে ভারতের পথে রওনা হয়েছেন এবং এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি গণভবন ছাড়বেন এবং ভারতের দিকে যাবেন। কারণ সেনাপ্রধান তখন সেনা নিবাসে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে। তো এই পরিস্থিতিতে এতটুকু এই বিষয়গুলো যখন আমাদের আবছা আবছা জানা, আমরা যখন এক একজন নানা রকম সূত্র মিলিয়ে এক একটি তত্ত্ব হাজির করছি, আরেক দল প্রশ্ন করছেন যে এই বিষয়গুলো তো আসলে সেনাপ্রধান আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়, কাজেই এগুলো শেষ পর্যন্ত একটা সন্দেহ কিনা, একটা ধারণা কিনা, এসব বিষয়ে যখন আলাপ আলোচনা বন্ধই হয় না। আমি সবসময় বলি, যতদিন শেখ হাসিনা না মুখ খুলবেন ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে, ততদিন নিশ্চিত করে বলা মুশকিল হবে যে ওয়াকারুজ্জামান কি করেছিলেন 5ই আগস্ট, আর কেনই বা শেখ হাসিনা, যাকে আমরা সাদা চোখে কু বলছি, তিনি তাকে কু বলছেন না। এই বিষয়গুলোর ফয়সালা আসলে শেখ হাসিনাকেই করতে হবে। CNN নিউজ 18-এ শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারটি আমার কাছে সে কারণেই বিস্ফোরক, কারণ এই প্রথম শেখ হাসিনাকে কেউ সরাসরি প্রশ্ন করলেন যে ওয়াকারুজ্জামানের ভূমিকা সেদিন কি ছিল বা সে সময়টায় কি ছিল, এবং শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিষয়ে কথা হয়েছিল এবং কি পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো। এবং এই প্রত্যেকটি সাক্ষাৎকার শেখ হাসিনা যেহেতু ইমেইলের মাধ্যমে উত্তর দিয়ে দিচ্ছেন, কাজে ভাববার কোনো কারণ নাই যে সাংবাদিক তিনি অন্য কোনোভাবে উত্তর দিয়েছেন এবং সাংবাদিক সেই উত্তরটিকে নিজের মতো ইন্টারপ্রেট করে বা কোনোভাবে ভাষাটা নিজের মতো পড়ে নিয়ে লিখেছে। কাজেই শেখ হাসিনা সুচিন্তিত উত্তর দিয়েছেন, তার বিশ্লেষণ জানিয়েছেন এবং এই সাক্ষাৎকারটিতে মনোজ গুপ্ত শুরুই করেছিলেন তার সাক্ষাৎকারটি এই প্রশ্ন করে শেখ হাসিনাকে যে ঠিক কি গোয়েন্দা তথ্য অথবা
হুমকির ইঙ্গিত আপনার কাছে ছিল, যে কারণে আপনাকে ঢাকা ছাড়তে বাধ্য হলো, কম্পেলড ইউ টু লিভ ঢাকা? ওয়াজ ইট আ জেনুইন কু অ্যাটেম্প্ট? এটা কি সত্যিকারের একটা অভ্যুত্থান প্রচেষ্টা ছিল, একটা কলাপস অফ কমন স্ট্রাকচার, মানে আপনার প্রশাসনের যে নির্দেশনার যে কাঠামো সেটা ভেঙে পড়েছিল, নাকি an orchestrated forced exit with tacit consent from your own security circle, নাকি একটা সাজানো বাধ্যতামূলক আপনাকে মানে দেশত্যাগ করতে বাধ্য করার একটা সাজানো ছক, যেটাতে আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনীর ট্যাসিট কনসেন্ট মানে এক রকমের সরাসরি সম্মতি ছিল? শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে আর অগাস্টের শুরুর মধ্যেই এই শান্তিপূর্ণ যে বিক্ষোভ চলছিল সেটা ভীষণভাবে একটা স্টেট অফ ললেসনেস, মানে একটা নৈরাজ্য, বিশৃঙ্খলা, সহিংস মব এসবে পরিণত হয়, যেখানে র্যাডিক্যাল মানে এক রকমের চরমপন্থী বিক্ষোভকারীরা সহিংস মব সৃষ্টি করতে থাকে, এবং সেটা আসলে ওই যে সরকারি চাকরির কোটা নিয়ে ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল তা থেকে অনেক অনেক দূরে সরে যায়। এবং অবশ্যই তিনি বলছেন যে কি ধরনের ফুল স্কেল যে কনস্পিরেসি, পুরো ষড়যন্ত্রটা চোখে পড়তে দেরি হয়, মানে সেটা তিনি আরো অনেক পরে পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারা যায়, কিন্তু যেই মাত্র ইউনূস ক্ষমতায় আসলেন আর সাথে সাথে ওই সময়ের মব ভায়োলেন্স সৃষ্টি করা, ভয়াবহ সহিংসতা ঘটানো সকল বিক্ষোভকারীকে দায়মুক্তি দিয়ে দিলেন যে তাদের কোনোদিন বিচার আচার করা যাবে না, এবং যখন শেখ হাসিনা সরকার যেসব তদন্ত কমিশন করেছিলেন সেই তদন্ত কমিশনগুলো, বিচার বিভাগীয় তদন্ত কমিশনগুলো তিনি ভেঙে দিলেন, তখন শেখ হাসিনা বলছেন তার কাছে পরিষ্কার হলো যে একটা পরিকল্পনা নিশ্চয়ই ছিল, না হলে আসতে আসতেই কেন এদেরকে দায় মুক্তি দিতে হবে যারা সহিংসতা সৃষ্টি করেছে তাদেরকে, এবং কেন বিচার বিভাগীয় তদন্ত ভেঙে দিতে হবে, নিশ্চয়ই একটা সরকার পতন ঘটানোর জন্য একটা বড় ধরনের পরিকল্পনা ছিল। কিন্তু তিনি বলছেন যে তখন আসলে লিভিং মানে বের হয়ে যাওয়াটা, দেশ ত্যাগটা একটা ম্যাটার অফ সার্ভাইভাল ছিল, আত্মরক্ষার বিষয় ছিল, শুধুমাত্র তার জীবনের হুমকি ছিল তাই নয়। শেখ হাসিনা বলছেন আমি কিছুতেই দেশ ছাড়তে চাইছিলাম না, কিন্তু সেটা শুধু আমার জীবনকে হুমকির সম্মুখীন করতো তাই নয়, আমার চারপাশে যারা ছিলেন তাদের জীবনকেও হুমকির সম্মুখীন করতো। আমি আপনাদেরকে আগেও বলেছি যে তার যে নিরাপত্তা রক্ষীরা, এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যারা শেষ পর্যন্ত তাকে ঘিরে থেকেছিলেন এবং তার নিরাপদ বের হয়ে যাওয়াটা যাদের সমন্বয়ে ঘটছিল, তাদের জীবন তখন হুমকির সম্মুখীন হতো। এখন সরাসরি প্রশ্ন করছেন মানজ গুপ্ত এই জায়গায় এসে, হাউ ফার ওয়াজ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ইনভলভড ইন নেগোশিয়েটিং ইওর এক্সিট? মানে আপনার বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় ওয়াকারুজ্জামান কতটা ইনভলভ ছিলেন? আপনি কি মনে করেন উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি আপনি মনে করেন উনি মার্কিন কূটনৈতিক চাপে সিদ্ধান্ত নিচ্ছিলেন, অথবা উনি আসলে আরো রক্তপাত কমানোর জন্য একটা ভারসাম্যমূলক অবস্থান গ্রহণ করতে চাচ্ছিলেন? শেখ হাসিনা তখন শুরু করেন তার উত্তরটা এটা বলে যে দ্য মিলিটারি ওয়াজ ফেসড উইথ অ্যান ইম্পসিবল সিচুয়েশন, মানে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল এক অসম্ভব অবস্থা, কাজেই সেনাবাহিনী তখন সেই অসম্ভব অবস্থাটা কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে মানে তার মুখোমুখি হয়ে পড়েছিল। এবং তিনি বলেছেন যে একটা সাংবিধানিক সরকারকে একটা ভয়াবহ সহিংস মব থেকে, মবের মানে বিক্ষোভের মুখে রক্ষা করা, আরো মানে জীবনহানি বন্ধ করা, এই পুরো বিষয়টাই আসলে একটা অসম্ভব পরিস্থিতি। তখন তিনি বলছেন যে তার এবং ওয়াকারুজ্জামানের ডিসকাশন, আলোচনা সবসময় ফোকাস করেছে অন প্রিভেন্টিং আ কমপ্লিট ব্রেকডাউন ইন ল অ্যান্ড অর্ডার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে পুরোপুরি ভেঙে না পড়ে। তার সঙ্গে ওয়াকারুজ্জামানের কথা অতটুকুই হয়েছে যে এই পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া যাবে না, এবং এর পাশাপাশি কথা হয়েছে তার পরিবার, শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনার স্টাফ, শেখ হাসিনার কর্মীবৃন্দের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, এবং কথা হয়েছে ঢাকার রাজপথে যে অর্ডিনারি সিভিলিয়ানরা আছেন, যে সাধারণ নাগরিকরা আছেন। দেখেন শেখ হাসিনা কিন্তু স্বীকার করছেন যে সাধারণ নাগরিকরা তখন ঢাকার রাজপথে নেমে এসেছিলেন। তিনি বলছেন ঢাকার রাজপথে যে সাধারণ নাগরিকেরা আছেন তাদের সেফটি নিয়েও তার সঙ্গে ওয়াকারুজ্জামানের আলাপ হয়েছে।
এরপরে যে মন্তব্যটা শেখ হাসিনা করলেন সেটা অনেক প্রশ্নের উত্তর দেবে। শেখ হাসিনা তারপর বলছেন, whether or what kind of external pressure influenced decisions I cannot say. শেখ হাসিনা ওয়াকারুজ্জামান এইরকম একটা পরিস্থিতিতে আসলে যা সবচেয়ে ভালো হয়েছে সে সিদ্ধান্তই নিয়েছেন, কিংবা শেখ হাসিনা ওয়াকারুজ্জামান যা যা সিদ্ধান্ত নিয়েছেন সে সব বিষয়ে অবগত ছিলেন বা সেই বিষয় মানে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন, এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না। আর শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে, আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন, তার উত্তর মিলে এই একটি লাইনে, যেখানে তিনি বলছেন মানে আদৌ এক্সটার্নাল প্রেশার, বাইরের কোনো চাপ ছিল কিনা এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না। তার মানে ওয়াকারুজ্জামান কার সিদ্ধান্তে কাজ করছিলেন, কার চাপে কাজ করছিলেন, আদৌ কারো চাপে কাজ করছিলেন কিনা এ বিষয়টা শেখ হাসিনা জানেন না, পরিষ্কার করে বললেন। ওয়াকারুজ্জামান ঠিক কি করেছেন সেটা বললেন না হয়তো, কিন্তু তিনি যে সন্দেহ করেন সেটা পরিষ্কার করলেন। এবং শেখ হাসিনার মুখ থেকে এর আগে আমরা ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে এরকম কোনো মন্তব্য বা কোনো মন্তব্যই শোনার সুযোগ হয়নি আমাদের। এরপর ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 সাংবাদিক মনোজ গুপ্ত প্রশ্ন করছেন, were you aware of a coordinated plan within the civil military establishment to install a caretaker facade government? মানে ওই যে ওয়াকারুজ্জামানের মানে সেনা ভবনে যে আলাপ চলছিল, সেনা সদর দপ্তরে যে আলাপ চলছিল 5ই আগস্ট, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওয়াকারুজ্জামানের, রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে আসলেন ওয়াকারুজ্জামান, জামায়াতে ইসলামী, বিএনপি। আমাদের সঙ্গে 5ই আগস্ট যখন জাতির সামনে ভাষণ দিতে এলেন তখনও কিন্তু ওয়াকারুজ্জামান প্রথমেই বললেন আমার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির আছেন এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দকেও তখন ডেকেছিলেন, জোনায়েদ সাকিকে ডেকেছিলেন, হেফাজতে ইসলামের মামুনুল হককে ডেকেছিলেন। এই যে সবাইকে ডেকে তিনি সেনা সদর দফতরে তখন একটা কেয়ারটেকার ফাসাদ গভর্নমেন্ট, এই শব্দটা ব্যবহার করেছেন ভারতীয় সাংবাদিক, যে তত্ত্বাবধায়ক সরকারের মুখোশ পরিয়ে যে একটা সরকার তখন সামরিক বেসামরিক এস্টাবলিশমেন্ট মানে শক্তিশালী পক্ষগুলো মিলে তৈরি করার চেষ্টা করছে, সে বিষয়টাতে শেখ হাসিনা অবগত ছিলেন কিনা, শেখ হাসিনা জানতেন কিনা। শেখ হাসিনা বললেন যে, এবং তাকে জিজ্ঞেস করা হলো হু ওয়ার দ্য কি ইন্টারমিডিয়ারিজ, মানে কারা এর প্রধান মধ্যস্থক ছিল। তখন শেখ হাসিনা বলছেন